আমরা কি শুরু করব? জি, আপনাদের ইনশাল্লাহ আমরা শুরু করতে পারি। আপনাদের পরিচিত কেউ আসবে জয়েন হওয়ার মতো থাকলে জানায় দেন আসার জন্য। লিংক শেয়ার করে দেন। আহ ঠিক আছে, আমরা একদম শুরু থেকে শুরু করব আজকে। একটু অনুরোধ করবো ভাই, আপনি দেওয়াটা রেকর্ড করেন যাতে পরবর্তীতে এটা আপলোড করে সবাইকে দেখানো যায়। যারা অনেকেই তো আছে রিকোয়েস্ট করবে যে দেখতে পারিনি ইত্যাদি ইত্যাদি। জি, আজকের ক্লাস রেকর্ড হবে, সম্পূর্ণ রেকর্ড হবে। আচ্ছা, আমরা আজকে ফরেক্স সম্পর্কে জানবো। আমরা যেহেতু ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানার জন্য আসছি, আমরা আজকে ফরেক্সটা সম্পর্কে আগে একটু ধারণা নেই। ফরেক্স মূলত আসলে কি? ফরেক্সটাকে বলা হয় হচ্ছে আপনার ফরেন কারেন্সি এক্সচেঞ্জ। সংক্ষেপে বললে আপনার এটা হচ্ছে একটা দেশের মুদ্রার সঙ্গে অন্য দেশের মুদ্রার আপনার আ পরিবর্তন বলেন, এক্সচেঞ্জ বলেন, হ্যাঁ? একটার সঙ্গে আরেকটা আপনার তুলনা করাকে বোঝায়। এখন আমাদের আ আ ফরেক্স এর মধ্যে আসলে মেটাল যে বিষয়টা থাকে, মেটালের কিছু বিষয় থাকে। স্বর্ণ, রূপা, তারপরে হচ্ছে আপনার তেল আছে। এই বিষয়গুলো আসলে ফরেক্স এর ভিতরেই আমরা চিন্তা করি। যদি ওগুলোকে আ মেটাল বলা হয় বা কমোডিটিস বলা হয় আরকি। আচ্ছা। তো আমরা মূলত এই ট্রেডটাকে কিভাবে এক্সিকিউট করি? আরেকটা বিষয় বলে দিচ্ছি, আজকে কিন্তু আমরা বেসিক বিষয় আলোচনা করব। কেউ যদি এখানে থাকেন যে আপনি টুকটাক আ ট্রেড সম্পর্কে জানেন বা ফরেক্স সম্পর্কে ধারণা আছে, তার কাছে আজকের ক্লাসটা বোরিং মনে হইতে পারে। আ আচ্ছা। তো ফরেক্স এর বিষয়টা হচ্ছে ধরেন বাংলাদেশের একটা কারেন্সি হচ্ছে বিডিটি কে সংক্ষেপে বলা হয় বিডিটি। ইউএসডি আমেরিকার যে কারেন্সিটা আছে বা মুদ্রাটা আছে সেটাকে বলা হয় ইউএসডি, ইউএস ডলার। ঠিক তেমনিভাবে আপনার যেগুলো ইউরোপ কান্ট্রি আছে সেগুলোকে বলা হয় ইউরো ডলার বা জিবিপি ডলার অর জিপি সরি ব্রিটিশ পাউন্ড বলা হয় সেটাকে। সো এরকম ভাবে দেখেন বা আমরা যদি সহজ ভাষায় বলি একদম কাছাকাছি বুঝি বা ভারতের কি আছে রুপি, বাংলাদেশ আছে টাকা। এখন দেখবেন অনেক নিউজ হয় যে বাংলাদেশের তুলনায় ভারতের মুদ্রার এত পার্সেন্ট কম বেশি হইছে বা ইউএস ডলারের সঙ্গে তুলনায় বলা এত কম বেশি হইছে। হ্যাঁ? এখন এটা মূলত হচ্ছে কিভাবে? এটা হবে আপনার একটা দেশের তার অর্থনৈতিক অবস্থা, তার দেশের রিজার্ভ সংখ্যা, তার দেশের আপনার আম অর্থনৈতিক যেই চালিকা শক্তিটা এবং অর্থনীতির যে আপনার চাকাটা এটা কিরকম ভাবে ঘুরতেছে এবং কিভাবে অর্থনীতিটা চলতেছে এটার উপর ডিপেন্ড করে একটা দেশের কারেন্সি আপনার উঠানামা করতে পারে। এই হচ্ছে কারেন্সি বিষয়টা। এখন এখানে আপনার মূলত ট্রেডাররা লাভটা করে কিভাবে বা ট্রেডাররা এখানে বিজনেসটা করে কিভাবে? ধরেন আজকে বাংলাদেশের টাকা আছে বাংলাদেশের ডলার রেট হচ্ছে ধরেন ৳১ ম ১০০ ৳২৬ র আশেপাশে। এখন আগামীকালকে যদি সেই টাকাটা ৳১২৮ য় যাইতে পারে বা ১ সপ্তাহের মধ্যে একদিনে তো আসলে ৳২ উঠানামা করাটা এটা মানে একদম রেয়ার সিচুয়েশন এ গেলে ৳১-৳২ ওঠানামা করে। তো যদি এরকম হয় যে ১ সপ্তাহ ২ সপ্তাহ পরে সেটা ৳১২৮ তে যাইতে পারে তখন কিন্তু আপনি যদি এখন আ বা 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 মানে কি বলে এটাকে ড বাংলাদেশী টাকাটাকে ধরে রাখেন তখন সেই টাকাটা আপনি তখন সেল দিতে পারবেন হচ্ছে ৳১২৮ তে। আপনার একই টাকাটা আপনার পকেটের টাকাটা এখন ইউএস ডলারের তুলনায় আছে ৳১২৬, ১ সপ্তাহ পরে গেলে হবে ৳১২৮। সেম ভাবে স্বর্ণের দামটাও কিন্তু এরকম উঠানামা করে বিভিন্ন ক্রাইসিস এর উপর ভিত্তি করে বিভিন্ন বৈশ্বিক অবস্থার উপর ভিত্তি করে স্বর্ণের দাম বলেন, তেলের দাম বলেন, সিলভারের দাম বলেন এগুলো উঠানামা করে। এই ক্ষেত্রে হচ্ছে আমরা ওই স্বর্ণের যে ইয়াগুলো থাকে ওই কি বলে এটা? উম দরটা যখন থাকবে, কম থাকবে যখন তখন আমরা কিনে নিব। যখন বেশি থাকবে তখন সেল করে নিব। আচ্ছা। এখন আমাদের বিষয়টা হচ্ছে এখানে শুধু বাই ১ম এ কম দামে থাকলে বাই করতে পারবেন ট্রেডিং এর জগতে এবং বেশি দাম থাকলে কিনতে পারবেন না। বিষয়টা এরকম না। আপনি যখন যদি মার্কেট বেশি থাকে, যদি বেশি মনে হয় যে পরবর্তীতে কমে যাবে, তাহলে আপনি আগে থেকেই বিক্রি করে রাখতে পারবেন। এবং আপনার যদি মনে হয় যে না মার্কেট পরবর্তীতে আপে যাবে তখন আগে থেকেই বাই করে রাখতে পারবেন।
আচ্ছা, এখন আগে কিভাবে বিক্রি করে দেওয়া যায় বা এটা সুবিধা কারা দেয়, এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। আচ্ছা, আমরা ফরেক্স কি এটা সম্পর্কে জানলাম, ইতিহাস এবং গুরুত্ব আমরা আলোচনা করব না, কারণ এটা হচ্ছে আমরা যে কোনো সময় গুগলে সার্চ করলে আমরা এটা গুলা পেয়ে যাব। এখন আসেন কারেন্সি পেয়ার বিষয়টা কি। কারেন্সি পেয়ারটা হচ্ছে আপনার একটা মুদ্রার সঙ্গে আরেকটা মুদ্রা তুলনা করা। যেমন কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে বাংলাদেশের বাংলাদেশের টাকার সঙ্গে আপনার ভারতের টাকার তুলনা করলাম। আহ, তারপরে হচ্ছে আমেরিকান ডলারের সঙ্গে আমরা তুলনা করলাম। এখন এখানে আমরা যখন লিখবো, তখন লিখবো হচ্ছে ঠিক এরকম ভাবে। আমার স্ক্রিনটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? জি, ক্লিয়ার দেখতে পাচ্ছি। জি, ধন্যবাদ ধন্যবাদ। দেখেন, আমরা যদি এখন লিখি বিডিটি, বিডিটি বাংলাদেশেরটা বলা হয় বিডিটি, এবং ইউরটাকে বলা হয় আমেরিকান ডলারটাকে বলা হয় ইউএসডি। বিডিটি ইউএসডি, তার মানে হচ্ছে এখানে দুইটা কারেন্সিকে উল্লেখ করছে। অর্ধেক তিনটা, প্রথম তিনটাতে বোঝাচ্ছে বাংলাদেশি টাকা, এবং পরেরটাতে বোঝাচ্ছে আমেরিকান ইউনাইটেড স্টেটস ডলার। তাহলে এখানে একটা পেয়ার বা এক জোড়া এখানে কারেন্সিকে বোঝাচ্ছে। এখন একটা পেয়ারের মধ্যে আপনার দুই ধরনের কারেন্সি থাকে, একটা হচ্ছে বেস কারেন্সি আর একটা হচ্ছে কোর্স কারেন্সি। বেস কারেন্সি কোনটা? বেস কারেন্সি হচ্ছে আপনি যেই কারেন্সিটার মূল্য আপনি চার্টে দেখতে পাবেন। ধরেন আমি যদি এখন বিডিটি ইউএসডির একটা চার্ট ব্যবহার করি, তখন আমাকে বিডিটির প্রাইসটা দেখাবে ইউএস ডলারের সঙ্গে তুলনা করে। সেম ভাবে আমি যদি এখানে উম, যদি লিখি যে এখানে হচ্ছে আপনার কি বলে এক্স এ ইউ, মানে হচ্ছে গোল্ড, গোল্ড এবং হচ্ছে ইউএসডি, তাহলে এখানে দুইটা পেয়ার হয়েছে। একটা গোল্ডের সঙ্গে ডলারের একটা পেয়ার, মানে এখানে বেস কারেন্সি কোনটা? ডলারটা। এবং ইউএসডি হচ্ছে তার কোর্স পেয়ার, বা তার আপনার তুলনামূলক কারেন্সি যেটাকে বলে আর কি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন গোল্ডের সঙ্গে আমরা যদি এক্স এ ইউ ইউএসডি যদি আমরা চার্টটা ওপেন করি, তাহলে আমাদের চার্টটা কিসের ওপেন হবে? প্রথম যেটা সংখ্যাটা, প্রথম যে তিনটা সংখ্যা দেওয়া থাকবে, সরি লেটার দেওয়া থাকবে, মানে গোল্ডের চার্ট ওপেন হবে ইউএসডির তুলনার সঙ্গে, ইউএসডির সাপেক্ষে। যেমন আমরা এখানে একটা চার্ট আছে, এটা হচ্ছে আমাদের কি বলে এটা, এক্স এ ইউ ইউএসডি, মানে হচ্ছে এটা গোল্ডের চার্ট। কোনটার তুলনার সঙ্গে আমরা করতেছি? ইউএস ডলারের সঙ্গে আমরা তুলনা করে এই চার্টটা তৈরি হয়েছে। এখন দেখেন এখানে কিন্তু এক্স এ বা এক্স এ ইউ বা স্বর্ণের সঙ্গে এখানে কিন্তু ইউরো আছে। এক্স এ ইউ ইউএসডি, তারপরে হচ্ছে ইউএসডিটি, টিইউএসটি, তারপরে এক্স ই গোল্ড এবং বিটকয়েনের সঙ্গে তুলনা করা আছে। তারপরে এখানে থেথারের সঙ্গে তুলনা করা আছে, তারপরে এখানে ইউরোর সঙ্গে তুলনা করা আছে। আপনি গোল্ডের সঙ্গে অনেক পেয়ার পাবেন। আপনি একদম শিওর হয়ে নেবেন আপনি কোনটাতে ট্রেড করতেছেন। আগে এক্স এ ইউ প্রথম তিনটা দেখে আপনি কনফার্ম হয়ে যাবেন না, এটা করলে আপনি মানে সচেতন না। আপনাকে আগে সচেতন হইতে হবে যে আপনি কোন কারেন্সিতে আপনি ট্রেডটা করতেছেন, এক্স এ ইউ এবং পরবর্তীতে হচ্ছে ইউএসডি। তখন আপনার সামনে এই চার্টটা যেটা আসবে, তখন আপনি এখান থেকে আপনার কাঙ্ক্ষিত চার্ট বুঝে পেয়ে যাবেন। বাকি এটা সতর্ক থাকা লাগবে, প্রথম তিনটা সংখ্যা এবং শেষে তিনটা সংখ্যা আপনার কাঙ্ক্ষিত কারেন্সি পেয়ার কিনা। আচ্ছা, আমরা কারেন্সি পেয়ারটা আলোচনা করলাম। এখন আমরা পরবর্তীতে যাব হচ্ছে চার্ট প্যাটার্ন। এই চার্ট প্যাটার্নটা হচ্ছে আমরা, জি কেউ কিছু বলবেন? প্রশ্ন আছে কারো কোনো? ভাই, আপনি শেষ করেন, পরে একবারে সব শেষ করার পরে সময় দেন, তাহলে প্রশ্ন করব। আমি নোট করতেছি, বা আমরা নোট করতেছি খাতায়। ধন্যবাদ জুনায়েদ ভাই। আচ্ছা, আমরা তাহলে কি চার্টে চলে যাচ্ছি? নোট করে রাখবেন অবশ্যই, এবং আজকে যে আমরা যে ক্লাসগুলো করাবো ক্লাসের টপিকের মধ্যে থাকার চেষ্টা করবো আমরা। কারণ আমরা বলেছি কি এই কোর্সটা হবে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রশ্ন আমরা অ্যাডভান্স ক্লাসে করবো, অথবা পার্সোনালি নোট দিয়ে আমরা প্রশ্নগুলো করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা এখন চার্টে চলে আসি। আমরা চার্টটা, এই যারা ট্রেড জগতে আসছি তারা কিন্তু এই চার্টটাকে কম বেশি দেখে আসছি, তা কম বেশি বুঝেন। হ্যাঁ, আমার চাইতেও এখানে অনেক ভালো বুঝতে পারেন, এটা আমি হয়তো এমনও হইতে পারে। এটা আমার বিশ্বাস, আপনার আজকে না হোক পরে হোক আমার চাইতে ভালো বুঝবেন এই আশা রাখি। তারপরও যেহেতু আপনারা আসছেন, আমি জাস্ট ফর্মালি একটু আলোচনা করে চলে যাব। দেখেন এখানে চার্ট গুলা, এই চার্টের মধ্যে এই যে লাল এবং সবুজ গুলো দেখতেছেন, এগুলোকে বলা হয় ক্যান্ডেল।
ক্যান্ডেল শব্দের অর্থ হচ্ছে আপনার মোমবাতি। হ্যাঁ, মোমবাতি বলা হয় এটাকে। মোমবাতি দেখতেও কিন্তু অনেকটা মোমবাতির মতো, কারণ হচ্ছে এটা আগে পিছে একটু সুতার মতো থাকে, বা উইক বলা হয়। ইংলিশে সেটাকে বলা হয় উইক বা সুতা। দেখেন, এখানে প্রত্যেকটা ক্যান্ডেল, আপনার চার্টের প্রত্যেকটা ক্যান্ডেল আপনার সঙ্গে কথা বলবে। প্রত্যেকটা ক্যান্ডেল আপনার সঙ্গে কথা বলতেছে। এখন এই কথাটা কিভাবে বলতেছে এবং আপনি সেই ভাষাটা বুঝতেছেন কিনা, এটা হচ্ছে বিষয়। আপনি যদি ক্যান্ডেলের ভাষা না বুঝেন, তখন আপনার সঙ্গে চার্ট কথা বলবে না। আপনি যেমন ধরেন একটা বাচ্চা শিশু অবস্থায়, সে কিন্তু আপনি চাইলেই তাকে যদি তার নামটা দিয়ে দেন, সে পড়তে পারবে না। তাকে আগে এবিসিডি শিখানো লাগবে। সে আম, তারপরে সে প্রনাউন্সিয়েশন শিখবে, তারপরে সে হচ্ছে সেন্টেন্স শিখবে। হ্যাঁ, আস্তে ধীরে সে একটা পূর্ণাঙ্গ বাক্য সে এক নজরে সে বলতে পারবে। আমাদের যেমন এখন একটা, আমরা যখন বলি যে ট্রেডিং বাংলা বলে ফেলি এক দ্রুত, তখন কি প্রথম অবস্থায় কিন্তু আমরাও বানান করে করে পড়ছি। ঠিক তেমনি ভাবে চার্টটাকেও আমরা প্রথম অবস্থায় বানান করে করে পড়া লাগবে। এটা কি বলতেছে, কেমনে বলতেছে, এগুলো আগে বেসিক বিষয়গুলো বুঝবো, তখন আস্তে ধীরে এমন অবস্থা হবে, আপনি একটা চার্ট এভাবে ওপেন করার পরে চ্যাট আপনার সঙ্গে বলে দিবে যে মানে কথা বলা শুরু করে দিবে যে আমার মার্কেটে এই অবস্থায় আমি আছি, আমি এই অবস্থায় যেতে পারি। সেটা হচ্ছে আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করে। ঠিক আছে, আমরা তাহলে চার্টের একটু বেসিক বিষয়টাকে একটু দেখে নিই। চার্টের ক্যান্ডেল স্টিকটা একটু বিষয় আমরা একটু দেখে নিই এখন। দেখেন, একটা ক্যান্ডেল আপনার ওপেন টাইম থাকে এবং একটা ক্লোজিং টাইম থাকে। আমরা যে টাইম ফ্রেমে নেই না কেন, প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা ক্যান্ডেলই আপনার একটা যে টাইম ফ্রেমে নিব, সে এটার একটা ওপেনিং টাইম থাকবে এবং একটা ক্লোজিং টাইম থাকবে। এবং এই ওপেনিং এবং ক্লোজিং টাইমটাকে সে আপনার দেখাবে কিভাবে, একটা চতুর্ভুজ বলতে পারেন, আয়তাকার বলতে পারেন, লম্বালম্বি আয়তাকার জিনিস বলতে পারেন। আমার সাদা স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি, ধন্যবাদ। এই যে দেখেন, এরকম একটা বক্স তৈরি করবে। হ্যাঁ, অথবা দেখা যাবে এরকম লাল একটা বক্স তৈরি করছে, এরকম লাল একটা বক্স তৈরি করছে। এখানে কালার গুলো আমরা অবশ্য চার্টের মধ্যে বিভিন্ন রঙের যে যার ইচ্ছা মতো নিতে পারি। আমরা বেসিক ভাবে একটাকে সবুজ ধরা হয়, একটাকে লাল ধরা হয়। আমরা লাল এবং সবুজ এগুলা কেন হচ্ছে এবং কিভাবে হচ্ছে, এটা একটু জাস্ট জেনে নিব বেসিক ক্লাস হিসাবে। দেখেন, আপনি এই ক্যান্ডেলটাকে ধরেন, এই ক্যান্ডেলটার শুরু হয়েছে কোত্থেকে? এই যে সবুজ ক্যান্ডেলটা, প্রথম সবুজ ক্যান্ডেলটা, আমি আর একটু জুম করে নিই, আপনাদের দেখা, অনেকে হয়তো মোবাইলে দেখতেছেন, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা বলবেন। যদি মনে করেন যে ভাই একটু জুম করলে ভালো হয়, একটু কাইন্ডলি বলবেন। এগুলো আপনাদের বোঝার জন্যই করা। যদি আপনাদেরকে বুঝাইতে না পারি, বা আপনারা যদি স্ক্রিনটা শেয়ারের কারণে বুঝতে না পারেন, তখন আমারই খারাপ লাগবে। ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে মনে হয়। জি, বুঝতে দেখেন, পারছি। এই যে দেখেন একটা ক্যান্ডেল, এই সবুজ ক্যান্ডেলটার ওপেনিংটা হয়েছে এই জায়গায়, আমার মাউসটা যেখানে নড়তেছে, এখান থেকে সে ওপেনিং করে উপরে গেছে বিধায় সে সবুজ হয়েছে, এবং সে ক্লোজ দিছে হচ্ছে এই জায়গায়। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে যেটা দেখাইছিলাম, ওই যে কি বলে এটা, এখানে সবুজের মধ্যে, সে সবুজ ক্যান্ডেলটা ওপেন করবে কোথায়? লালটাকে সাইডে রেখে দিই। সবুজটা ওপেন করবে হচ্ছে নিচে, এবং ক্লোজিং দিবে হচ্ছে উপরে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন লালটার ক্ষেত্রে। লালটা হবে কি, যেখানে সে যেখানে ওপেন করবে উপরে, ক্লোজিং দিবে নিচে, তখন সে লাল হয়ে যাবে। মানে তার টাইম ফ্রেমের শুরুতে যেখান থেকে থাকবে, এখান থেকে যদি সে উপরের দিকে যায় তখন সবুজ বা আপ ক্যান্ডেল, যখন নিচের দিকে যায় আপনার ডাউন ক্যান্ডেল, সেল ক্যান্ডেল, বাই ক্যান্ডেল। এগুলো এই প্রতিভাষাগুলো ব্যবহার করা হয়। সবুজটা হচ্ছে বাই, লালটা হচ্ছে সেল ক্যান্ডেল। আচ্ছা, এখন দেখেন, আমরা যদি ধরে নেই যে এই ক্যান্ডেলটা শুরু হয়েছে এই জায়গায়, সরাসরি চার্টটা দেখালে মনে হয় ভালো হবে, একটু দেখাচ্ছি আমি। ধরেন এই ক্যান্ডেলটা শুরু হয়েছে এই জায়গায় এবং এই পর্যন্ত গেছে। ওপেনিং টাইম হচ্ছে এখানে, ক্লোজিং টাইম হচ্ছে এখানে। কিন্তু দেখেন মাঝখানে কিন্তু সে নিচে একটা সুতা তৈরি করে গেছে। খেয়াল করছেন? এখানে একটা সুতা দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে এই ক্যান্ডেলটা শুরু এবং শেষ করার আগ মুহূর্তে, বা এটা মাঝামাঝি সময়ে, এটার প্রাইসটা নিচ পর্যন্ত গেছিল। প্রাইস তো বুঝে নেই, এই যে প্রাইস ডান পাশে দেওয়া আছে, এই যে আপনি মাউসটা এভাবে নড়াবেন বা আপনার ফোনে যেখানে টাচ করবেন সেখানে এইভাবে নড়াচড়া করবে প্রাইসটা। প্রাইসটা এখানে শুরু হয়েছিল, এখানে গিয়ে ক্লোজ দিছে, ডান পাশে নড়াচড়া করতেছে প্রাইসটা। এই যে এখানে, এখানে প্রাইসটা নড়াচড়া করতেছে। তো আর নিচেরটা হচ্ছে টাইম ফ্রেম। হ্যাঁ, আপনি কয়টা, এখন কয়টা বাজে বা কয়টার সময় কোন ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এটা হচ্ছে নিচের টাইমটা। এদিকে ডান দিকে হচ্ছে প্রাইস। এটা একদিন দেখলে, চার্ট দেখলে বুঝে যাবেন। আচ্ছা, তো এখানে তার প্রাইস ছিল কত? 33,000, সরি 3317 পর্যন্ত তার এখানে প্রাইস ছিল, এবং এখানে গিয়া সে ক্লোজ দিচ্ছে হচ্ছে 3323।
কিন্তু মার্কেট এটা ওপেন এবং ক্লোজের মাঝখানে, প্রায় মার্কেট কিন্তু একদম নিচে এই পর্যন্ত আসছিল, যেখানে সে সুতাটা তৈরি করছে, সুতার মাথা বলে বা এটার অগ্রভাগটা হচ্ছে আপনার ৩১১৫ পর্যন্ত মার্কেট ডাউন হয়েছিল। এখন আমরা যদি পরবর্তীতে আরেকটা ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস করি, এটার পরে কিন্তু সে এখান থেকে ওপেনিং দিছে, এবং যদি মার্কেটটা নিচের দিকে যাইতো তাহলে কিন্তু লাল হয়ে যেত, কিন্তু উপরের দিকে গিয়েছে বিদায় এটাও সবুজ। এরপরে দেখেন মার্কেটটা এখানে আসছে, আসার পরে সে আবার এখান থেকে ওপেনিং দিছে এবং এটার একটু উপরে ক্লোজিং দিছে, কিন্তু ওপেনিং এবং ক্লোজিং এর মাঝামাঝি সময়ে সে কিন্তু এই যে উপরে একদম এই পর্যন্ত সে গেছে, যাওয়ার পরে সে আবার এখানে ফিরে আসছে এবং নিচেও কিছুটা গেছিল। কখন গেছিল? ওপেনিং এবং ক্লোজিং টাইমের ভিতরে। আপনি যেই টাইম ফ্রেমটা এখানে চুজ করবেন উপরে, সেই টাইম ফ্রেমের উপর ভিত্তি করে আপনি বুঝবেন যে এত মিনিট আগে এটা ওপেন হয়েছে, এত মিনিট পরে ক্লোজ হয়েছে। মানে প্রত্যেকটা টাইম ফ্রেম মানে ক্যান্ডেলের টাইম ফ্রেমটা, ওপেনিং এবং ক্লোজ টাইমিং এর মাঝামাঝি সময়টাকে বলা হয় চার্টের টাইম ফ্রেম। আশা করি বুঝছেন। এরপরে আসি আমরা মানে এই যে সুতাটা, এই সুতাটাকে আমরা টাইম ধরবো নাকি? বুঝি নাই ভাইয়া কথাটা আপনার। মানে এই যে ক্যান্ডেলের মাঝে যে সুতাটা থাকবে, এই হ্যাঁ, সুতাটাকে কি ধরবো? এটা শুনিনি, আরেকবার বললে ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট। এই সুতাটা হচ্ছে আপনার প্রাইস কোথায় যে গেছে ওইটার একটা পদচিহ্ন রেখে আসছে ও। একটা মার্কেটের এই যে মোটরসাইকেল একটু ভাই সরাইতে হবে। আচ্ছা, এখানে আমি যেটা বলতেছিলাম যে এরকম একটা বক্স তৈরি করবে কখন, যখন সে ওপেনিং এবং ক্লোজিং এর মাধ্যমে, সবুজটা ওপেনিং হবে উপরে, নিচে, উপরে দিবে ক্লোজিং, লালটা হচ্ছে উপরে আপনার ওপেনিং, নিচে ক্লোজিং, এবং মাঝখানে সেরকম কিছু সুতা তৈরি করবে ভাই। কি তৈরি করবে? সুতা, সুতা বা উইক, এই যে এরকম এরকম সুতা তৈরি করবে। এগুলা হচ্ছে সে প্রাইস এই পর্যন্ত গেছিল, এই যে আগটা বা অগ্রভাগটা সুতার তার মানে প্রাইসটা এই পর্যন্ত গেছিল। নিচে যদি এরকম সুতা থাকে, তার মানে এটা তো তার ওপেনিং টাইম, এটা তার ক্লোজিং টাইম, এটা ওপেনিং এবং ক্লোজিং এর মাঝখানের সময়টাতে সে উপরে প্রাইস গেছিল এবং নিচে এই পর্যন্ত প্রাইস নামছিল। ঠিক তেমনি ভাবে সবুজ ক্যান্ডেল হচ্ছে এরকম, যদি প্রাইসটা এরকম বুঝেন, এরকম একটা উইক আছে বা সুতা আছে, তার মানে বুঝবেন ওপেনিং, আপনার ক্যান্ডেলটা যে টাইম ফ্রেমটা আপনি সিলেক্ট করছেন, এই টাইম ফ্রেমের ভিতরে ওপেনিং তো এটা ছিল, ক্লোজিং তো এটা ছিল, কিন্তু প্রাইস উপরে এই পর্যন্ত গেছিল এবং নিচে এই পর্যন্ত গেছিল। আশা করি আপনার উত্তরটা বুঝতে পারছেন। জি, বুঝেছি। ধন্যবাদ। ঠিক আছে, আমরা সামনের দিকে যাব। এখন দেখেন মার্কেটটা হচ্ছে আপনার, এই দেখেন, আমরা পরবর্তী ক্লাসে স্ট্রং বাই ক্যান্ডেল, স্ট্রং আপনার সেল ক্যান্ডেল, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। আমরা আজকে একদম বেসিকের মধ্যে শেষ করে দিব, যাতে আমাদের যাদের একেবারে ধারণা কম, তারা যাতে এই বিষয়গুলো আমরা সহজেই ধরতে পারি। কারণ সব ওই ওই ক্লাসগুলো তো একটু অ্যাডভান্স লেভেলের ক্লাস। আমি কিন্তু ওই লেভেলে ওই ক্লাসগুলো যারা মিস করতেছেন তাদের কিন্তু টেনশনের কোনো কারণ নাই, কারণ আমি সেম ক্লাসগুলো, সেম ক্লাস না, সেম টপিকস গুলো আমি আপনাদেরকে আমার মতো করে আপনাদেরকে বুঝিয়ে দিব। আচ্ছা, এখন আসেন আমরা হচ্ছে ইয়াতে চলে যাই। আপনাদের এই পিডিএফটা লাগলে আপনারা বলবেন, আমি পিডিএফটা আপনাদেরকে দিব, এটার মধ্যে বিস্তারিত দেওয়া আছে। এখন আসেন এখানে স্প্রেডের বিষয়টা আজকে থাকুক, আমরা পরবর্তী দিন আলোচনা করব। লটের বিষয়টাতে চলে আসি। দেখেন আমি এখন আপনাদের সামনে একটা সফটওয়্যার ওপেন করছি, এটা হচ্ছে মেটা 5 ডেস্কটপ ভার্সন। এটার মধ্যে আপনি ট্রেডটাকে এক্সিকিউট করবেন। আপনি আপনার ব্রোকারে লিংক ওপেন করে, যেমন আমাদের হচ্ছে আমরা ভিটি মার্কেট নিয়ে কাজ করতেছি, ভিটি মার্কেটে আপনার ট্রেড অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনি এই সফটওয়্যারটাতে আপনি আপনার ট্রেড অ্যাকাউন্টটাকে কানেক্ট করে নেবেন। তারপরে হচ্ছে আপনি এখানে ট্রেড এক্সিকিউট করবেন। MT5 মূলত হচ্ছে একটা টুল বক্স বলতে পারেন বা ট্রেডিং সফটওয়্যার বলতে পারেন। এটা সে কিন্তু নিজে কোনো ব্রোকার না। আচ্ছা, এখন আসেন আমরা এখানে কয়েকটা বিষয় দেখি। আপনার কাছে কি পরিমাণ ব্যালেন্স আছে এবং কি পরিমাণ আপনি ট্রেড নিতে পারবেন, এগুলা ক্লাস আমরা পরবর্তী দিনে আলোচনা করব। আমরা শুধু আজকে বেসিকের মধ্যে থাকবো। দেখেন আপনার ফরেক্স মার্কেটটা হচ্ছে বিশ্বের সবচাইতে বড় লিকুইডিটি মার্কেট। লিকুইডিটি বলা হয় অর্থনীতির ভাষায়, এটা এক ধরনের তারল্য, বা আপনার যত লেনদেন করবেন, আপনি যে জায়গায় যত বেশি লেনদেন, সেটাকে অর্থনীতির ভাষায় বলা হয় তারল্য।
সো ফরেক্স মার্কেটটাকে বিশ্বের সবচেয়ে বেশি লিকুইডিটি মার্কেট বলা হয়। এটাকে প্রত্যেকদিন $7 ট্রিলিয়ন আপনার আদান প্রদান করা হয় ফরেক্স মার্কেটের মাধ্যমে। এখন আপনি এই এত বিশাল সমুদ্রের মধ্যে আপনি কিন্তু অংশগ্রহণ করলে, আপনি আমি বা 100 কোটি 200 কোটি বা 500 কোটি টাকার নিচে যারা আছি তারা কিন্তু খুচরা বিক্রেতা ওই মার্কেটের জন্য। বিষয়টা বুঝতে পারছেন? 500 কোটি টাকাও যদি কারো কাছে থাকে, তাকে এই ফরেক্স এর ভাষায় তাকে রিটেলার বলা হয়, বা বলা হয় সে হচ্ছে একজন খুচরা বিক্রেতা ওই মার্কেটের জন্য, ওই ফরেক্স মার্কেটের জন্য। তার মানে বুঝেন যে ওই মার্কেটের মধ্যে আসলে কারা কারা খেলতেছে। বিভিন্ন দেশের ব্যাংক, বিভিন্ন দেশ সরাসরি এই গোল্ডের চার্ট, তারপরে হচ্ছে আপনার তেলের চার্ট, তারপরে আপনার সিলভারের চার্ট, এগুলোতে সরাসরি তারা ট্রেড এক্সিকিউট করতেছে। সেই জায়গায় আপনি আমি তো একদম মানে বালুকণার সমতুল্যও না। ঠিক আছে, আমরা চলে আসি আমাদের টপিকে, চলে আসি। এখন আপনি সেই সমুদ্রের মধ্যে আপনি ট্রেডটাকে, আপনার একটা ছোট্ট একটা অংশ আপনি নিতে চাচ্ছেন, সেই অংশটাকে বলা হয় পজিশন। কারণ জি, আচ্ছা, তো এখন আপনি যখন মার্কেট তো অলওয়েজ আপ ডাউন করতেছে, অলওয়েজ আপনার এটার প্রাইস উঠানামা করতেছে। আপনি যখন একটা সেল এন্ট্রি বলেন বা বাই এন্ট্রি বলেন, এটা এক্সিকিউট করার মাধ্যমে যখন আপনি মার্কেটে প্রবেশ করবেন, যতক্ষণ আপনি সেই পজিশনটা বা সেই ট্রেডটাকে ক্লোজ না করতেছেন, তার মানে আপনি ইন দ্য ট্রেড, আপনি পজিশনে আছেন, ইন দ্য পজিশন। হ্যাঁ, আপনি ফরেক্স মার্কেটে পজিশন করে নিছেন, একটা পজিশন আপনার আছে, যতক্ষণ পর্যন্ত না আপনি ট্রেডটাকে এক্সিকিউট করে এক্সিট করে বের হচ্ছেন। আপনি যখন মার্কেটে পজিশনটা নিছেন বা ট্রেডটাকে এক্সিকিউট করছেন, চালু করছেন, বাই নিছেন বা সেল এন্ট্রি নিছেন, সেই অবস্থা থেকে ক্লোজের আগ পর্যন্ত আপনি যে অবস্থা, আপনার যে অবস্থাটা থাকবে ট্রেড অবস্থায়, সেটাকে বলা হয় পজিশন। এখন আপনি যে পজিশনটা নিবেন, কি পরিমাণের পজিশন নিবেন, এখানে দেখেন, আমার এখানে এই যে দেখেন, এখানে লট সাইজ দেওয়া আছে। লটটা হচ্ছে মূলত আপনার ট্রেডিং ভলিউম বা আপনার কেনার সামর্থ্য, বা সরি, আপনার কেনার পরিমাণ, আপনি কতটুকু কিনতেছেন, কি পরিমাণ কিনতেছেন। বাজারে তো চালের আপনার গুডাউন আছে, কিন্তু আপনি কি গুডাউন ভরে নিয়ে আসবেন? আপনি কি গুডাউন ভরে চাল আপনার কাছে থাকলেই, ধরেন আপনি কৃষক, আপনার কাছে বিশাল বিশাল আপনার মাঠ থেকে আপনি বিশাল ফসল করছেন, আপনি সব বিক্রি করে দেবেন, আপনার জন্য কিছু রাখবেন না? এই যে বাই এবং সেল, কি পরিমাণ কিনতেছেন, কি পরিমাণ আপনি বিক্রি করতেছেন, এটাকে বলা হয় লট সাইজ, বা সংক্ষেপে লট। এখন এই লটটাকে কয়েকটা ভাগে আপনার প্রকাশ করা হয়। যেমন দেখেন এখানে, যদি আপনি 1.00 লট বা একটা সিঙ্গেল লট নেন, এটাকে বলা হয় আপনার হচ্ছে আপনার, এগুলো তো স্লাইডে থাকার কথা। হ্যাঁ, আপনি যদি একটা লট নেন, সেটা হচ্ছে আপনার ওই 1 লট। এক লট নিলে হচ্ছে আপনার, এটাকে স্ট্যান্ডার্ড লট বলা হয় বা ওয়ান লট বলা হয়। আপনি যদি 0.1 লট নেন, সেটাকে বলা হয় মিনি লট, মিনি লট। আর আপনি যদি 1 লট নেন, সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড লট। আপনি যদি এখানে 0.01 লট নেন, সেটাকে বলা হবে মাইক্রো লট। আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। 1 নিলে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, মিনি নিলে হচ্ছে আপনার, সরি, 0.1 নিলে হচ্ছে মিনি, এবং 0.01 নিলে হচ্ছে মাইক্রো লট আপনার কাউন্ট হবে। বা এটাকে এভাবে বলে আর কি ভাষায়। আপনার আসলে মানে এটাকে মিনি বলে নাকি মাইক্রো বলে, এগুলো আসলে থিওরিক্যালি ট্রেডিং এ এত ব্যবহার হয় না। তারপর তাত্ত্বিকভাবে আলোচনার বিষয় আমি ফরমালি একটু পরে রাখলাম। আপনি শুধু দেখবেন যে আপনার কতটুকু আছে। হ্যাঁ, আমরা বলেই দিব 0.01 নিতে পারবেন আপনার ভলিউম অনুযায়ী। আপনার কতটুকু ব্যালেন্স আছে সেই অনুযায়ী আমরা আপনাকে পরামর্শ দিয়ে দিব। আচ্ছা, এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে, এগুলো আমরা লিভারেজ সম্পর্কে আলোচনা করলে আপনি বুঝতে পারবেন। আমরা এখন একটু লিভারেজে চলে যাব। লিভারেজ বিষয়টাতে কি, আপনাদের যদি এই পর্যন্ত কোনো প্রশ্ন থাকে একটু কোশ্চেন করতে পারেন প্লিজ। আচ্ছা, তাহলে ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে লট নিয়ে। সেটা হচ্ছে, এই যে আপনি বলেছেন যে প্রায় 500 কোটি টাকা লোকের সাথেও আমি মনে করেন যে এখানে যাচ্ছি, তো তার তুলনায় আমি তো একবারে বালিকণাও না, যেটা আপনার কথা অনুযায়ী বললাম, বুঝলাম। এখন আপনি আবার এটাও বলেছিলেন যে এখানে আমাদের মেটাল নিয়ে একটা কাজ আছে, তো আমরা যারা
ট্রেডিং এ কাজ করব, তারা তো আর ফিজিক্যাল মেটাল নিয়ে আর কি ফিজিক্যাল মার্কেটে যাব না। সেক্ষেত্রে এই যে ট্রেডিং বিষয়টা, এই ট্রেডিং বিষয়টা কিভাবে আমাদের আহ ইয়াকে মানে ওই মানে কারেন্সিটাকে আপ ডাউন করে বা কিভাবে এটাকে দেখে, এটা হচ্ছে আমার প্রধান প্রশ্ন। আর দ্বিতীয় হচ্ছে লটের যে আপনি ওই যে ইয়াটা দেখালেন যে মাইক্রো মিনি এবং সিঙ্গেল এসটি বা স্ট্যান্ডার্ড লট যেটা বলছেন, তো এই যে কারেন্সির ইয়াটা, তো এক মিলি এক এসটি বা স্ট্যান্ডার্ড লটে কত অ্যামাউন্ট বাংলাদেশের হয়, যদি একটু বলতেন। আচ্ছা, আপনি যে দুইটা কোশ্চেন করছেন, প্রথম কোশ্চেনটাতে দ্বিতীয় কোশ্চেনটার আনসারটা আগে দিয়ে দিচ্ছি। স্ট্যান্ডার্ড লটের বিষয়টা হচ্ছে আপনি এখানে এক একটা পেয়ারের মধ্যে লটের সাইজটা এক একটা বিষয়ের উপর ভিত্তি করে হয়। হ্যাঁ, আপনি যদি গোল্ডের মধ্যে যান, সেখানে লটের সাইজটা একরকম করা হবে। আপনি যদি বিটকয়েনে, সরি ক্রিপ্টো তো আমাদের নাই, তারপরে উদাহরণ হিসেবে দিচ্ছি, বিটকয়েনে যারা ট্রেড করে সেখানে লটের সাইজটা এক ধরনের। আপনি আপনি যদি কোনো কারেন্সির উপর, যেমন জিবিপি ইউএসডি আছে, ইউরো ইউএসডি আছে, হ্যাঁ, এগুলোর মধ্যে লটের সাইজটা এক একটা এক এক রকম। লটটা দিয়ে মূলত ট্রেডিং এর ভাষায় এটা আমরা যত টানা প্রায়োগিক অর্থে, এই যে দেখেন এখানে লটের এখানে একটা সংজ্ঞা দেওয়া হচ্ছে, আপনার আমার কাছে ছিল এখানে, এই যে এখানে দেওয়া হয়েছে লটের বিভিন্ন বিভিন্ন ইউনিটস দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে এই ইউনিটস গুলো হচ্ছে আপনার একটা লটের পরিমাণ। এখন এই লটটার চাইতে আপনার ট্রেডিং এর ভাষায় দেখা হয় যে কত লটে কি পরিমাণ লাভ আসবে, কি পরিমাণ আপনার লস যাবে, বা কি পরিমাণ এক প্রতি পিপসের বিষয়টা আমরা আলোচনা করব। তখন বিষয়গুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে আপনার যে এই মার্কেটটা কি আসলে, যেহেতু মেটালের বিষয়টা বলছে সেখানে। জি ভাইয়া, মিউট করবেন প্লিজ। আচ্ছা, আপনি যে বিষয়টা বলছেন যে আসলে এখানে তো মানে ইয়ার বিষয়টা আছে, ওই হ্যাঁ, আপনার এখান থেকে নয়েজ আসতেছে। দেখেন, এই ফরেন্সিক গোল্ডের চার্টটা আসলে কিভাবে মানে এক্সিকিউট হচ্ছে সেই বিষয়টা, যেহেতু আমরা এই গোল্ড ধরতেছি না, ছুঁইতেছি না, আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি। দেখেন, আপনি একজন ব্যক্তি, আপনি হচ্ছে কিনতে চাচ্ছেন। হুম, আপনি হচ্ছে কিনতে চাচ্ছেন, আর এই বি আর একজন ব্যক্তি, তিনি হচ্ছে সেল করতে চাচ্ছে। উনি একজনে বিক্রি করতে চাচ্ছে, একজনে কিনতে চাচ্ছে। দেখেন, এখন এখানে পরিমাণ অনুযায়ী ধরেন আপনার কাছে আছে হচ্ছে কথায় কথা 500 ইউনিট, 500 ইউনিট আছে। এখন প্রাইসটা কত আছে? 500, ধরেন যে এই মুহূর্তে কারেন্ট মার্কেটের প্রাইস হচ্ছে আপনার আহ, ধরে নেন হচ্ছে আপনার কি বলে এটা, 3200, 3200 ধরে নেন। এখন এই ব্যক্তি চাচ্ছে বিক্রি করার জন্য, এই ব্যক্তি চাচ্ছে কেনার জন্য, এই ব্যক্তি চাচ্ছে 500 ইউনিট বিক্রি করার জন্য। কোন প্রাইজে? এই প্রাইজে। এখন এই এই অ্যামাউন্টটা এই দুইজনের মধ্যে ট্রানজাকশন হয়ে যাবে। এই এই অ্যামাউন্টটা সে কিনে নিবে, ও বিক্রি করে দিবে এই প্রাইজের মধ্যে। এরপরে হচ্ছে মার্কেটের মানে কি বলে এটা, মানে প্রাইসটা আপ ডাউন করে কখন? যখন দেখা যাবে কি হয়ে গেছে দুইজন, কিন্তু এখানে সেলার একজন। তার মানে কি, এখানে চাহিদা বেড়ে গেছে। যারা অর্থনীতির আপনারা অনেকে এখানে স্টক মার্কেটে কাজ করছেন, মানে অনেকেই আছেন, আমি বিষয়টা বললে আপনারা বুঝতে পারবেন, ধরতে পারবেন। দেখেন, এখানে কিন্তু চাহিদা তৈরি হয়ে গেছে বেশি, কিন্তু এখানে যোগান কম। মানে গোল্ডের সবাই কিনতে চাচ্ছে, এখানে কিন্তু ফিজিক্যাল কোনো গোল্ড নাই। এখানে জাস্ট চাহিদাটাকে এবং যোগানটাকে মাপা হচ্ছে। তখন এখানে দেখা যাচ্ছে যে মানে কেনার চাহিদা বেড়ে গেছে, বিক্রি চাহিদা কমে গেছে। তার মানে কি, প্রাইসটা এখান থেকে চলে আসে, এখানে যখন দেখা যাবে তখন এই প্রাইসটা এখান থেকে 3200 থেকে 3205 হয়ে যাবে, বা এটা বৃদ্ধি হয়ে যাবে, বা এটা আরো প্লাসের দিকে থাকবে। বিষয়টা বুঝাইতে পারছি? এখন সেম বিষয়টা যদি আপনার এখানে হয়, ধরেন যে এখানে ক্রেতা হয়ে গেল দুইজন, আর বিক্রেতা হয়ে গেল তিনজন, তার মানে এখানে যোগান বেশি, চাহিদা কম। তখন করবে কি, এই প্রাইসটা আবার এখানে আইসা 3200 থেকে নেমে 195 নেমে যাবে। মানে এখানে যোগান বেশি হয়ে গেছে, এখানে সেল বেশি হয়ে গেছে, কিন্তু কিনতে যাচ্ছে না। তখন এই এই বাকি অংশটুকু সে মার্কেটের মধ্যে প্রাইসটাকে সে ডাউন করে দিবে। এইভাবে হচ্ছে ভার্চুয়াল বা ফরেক্স মার্কেটটা চলাফেরা করে। এবং এই ফরেক্স মার্কেটের মধ্যে, এই যে মার্কেটটা আপনাকে বললাম কেউ ধরে না, ছয় না মেটাল, কিন্তু এই মার্কেটের মধ্যে কিন্তু সবচেয়ে
বড় বড় ব্যাংক, বড় বড় সব দেশ এবং সব ব্যাংক, সরি, আচ্ছা ভাইয়া, যদি আমি এখন একটু বলি তাহলে আমার ধারণা মতে ফরেক্স মার্কেটটা অনেকটা যেমন আমরা বলি যে ওই মানি এক্সচেঞ্জের মতো, যে এখন এই রেটে কিনা যাবে বা এই রেটে ডলার আপ ডাউন করা যাবে, ঠিক ওই রকম ভাবেই কি এটা বিভিন্ন দেশে কারেন্সির সাথে ম্যাচিং হয়, যেটা আমি বুঝলাম এতক্ষণ আপনার কাছ থেকে। সরি একটু গলায়, ওকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা পরবর্তী বিষয়ে চলে যাই। পরবর্তী বিষয় হচ্ছে আমাদের লিভারেজ। ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া, বলেন। আপনি যে লটের কথাগুলা বললেন, হ্যাঁ, তো দেখা যাচ্ছে আমরা তো আসলে মিনি ইনভেস্টর। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ইনভেস্টের উপরে আপনার কতটুকু দিয়ে আমরা ট্রেড করতে পারবো, মানে আপনার মিনি বা মাইক্রো বা আপনার স্ট্যান্ডার্ড কতটুকু দিয়ে আমরা ট্রেড করতে পারবো, এটা কিভাবে বুঝবো? আর নাম্বার টু হচ্ছে আমাদের প্রফিটটা কিভাবে আসবে, সেটাও আমরা কিভাবে বুঝবো, মানে কতটা আসবে? এটা হচ্ছে আপনার সম্পূর্ণটা আপনার কনফিডেন্সের উপর ভাইয়া, বুঝতে পারছেন? কনফিডেন্সের উপর এবং হচ্ছে আপনার ব্যালেন্সের উপর। আপনি যদি 0.01 দেয়া 0.01 এর নিচে আপনি কখনো মার্কেটে ট্রেড এক্সিকিউট করতে পারবেন না। একদম সর্বনিম্ন স্তর হচ্ছে এটা, বা তো মাইক্রো লট জিরো বলা পয়েন্ট হয় আরকি। 0.01 দিয়ে যদি আমার ট্রেড করতে হয়, তাহলে আমার ব্যালেন্সে কত থাকতে হবে, কত ডলার থাকতে হবে? আর 0.01 হইলে আপনি $100 দিয়েও স্টার্ট করতে পারেন। সেটা। আর নাম্বার টু হচ্ছে কিন্তু এখানে এখানে আহ, বিষয়টা আমি একটু বলি। হ্যাঁ, আমরা বলেন। এই বিষয়টা আলোচনায় আমরা যেতে যাবো কিনা, আচ্ছা আপনি যেহেতু প্রশ্নটা করছেন আমি উত্তর দিয়ে যাই। পরবর্তী ক্লাসে এটা থাকবে বিষয়টা। দেখেন, আপনি ধরেন 0.01 দিয়া এটা ট্রেড নিলেন। সেখানে আপনার প্রতি পিপসে যদি 1 সেন্ট করে আসে, বা ধরেন যে আপনার ১০০ পিপস, পিপস সম্পর্কে ধারণা আছে তো ভাই? তাই না? হ্যাঁ, বিট সম্পর্কে বলছিলেন এর আগের দিন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা তাহলে সবাইকে একটু বুঝাই নিই পিপসটা আসলে কি। তাহলে সবাই বুঝে যাবে। এই যে দেখেন, এখানে মার্কেটের মধ্যে একটা চার্ট রেট চলতেছে। আপনারা এখানে দিলে বুঝবেন না। আমি এখানেই দেখেন। ৩৫৯৫ ধরে নেন। ৩৫৯৫.৬৫। ধরে নেন এটা এখন মার্কেটের কারেন্ট প্রাইস। কথার কথা ধরে নিলাম আরকি। এখন এইখান থেকে মার্কেটটা যদি আপনার এখানে পিপসটাকে কি বলা হয়? পিপসটা হচ্ছে মার্কেটের রেটের আপ ডাউনটাকে পিপস বলা হয়। ওয়াইটিং এ কেউ আছে মিটিং এ? তসলিম ভাই প্রশ্ন রাখছে। আচ্ছা। হ্যাঁ, হ্যান্ড রেইজ করছে। আচ্ছা এখন দেখেন পিপসটা হচ্ছে মার্কেটের মধ্যে প্রাইসের কতটুকু আপ ডাউন হচ্ছে এটা বিষয়। দেখেন, প্রথম আপনি ৪ টা সংখ্যা টোটাল বাদ দিয়ে দিবেন। প্রথম ৪ টা সংখ্যা বাদ দিয়ে দেওয়ার পরে আপনার পরবর্তীতে যে ২ টা সংখ্যা থাকবে এটা হচ্ছে আপনার পিপসের পরিমাণ। যেমন ধরেন আপনার এই মার্কেটটা যদি এখান থেকে ডাউন করে ৬০ তে নামে, তার মানে হচ্ছে আপনার আপনার কত নামলো? কত পিপস কমতে? ৫ পিপস কমে গেছে। আবার এখান থেকে যদি এটা কমে চলে আসতো আপনার হচ্ছে ৪০ এ, তার মানে সেখান থেকে ২৫ পিপস সে কমছে। এখন এখানে প্রতি পিপসে নড়াচড়ার ফলে সে এখানে আপনার ট্রেডের অ্যামাউন্ট আপনি বুঝতে পারবেন। এরকম ১০০ পিপস যদি নড়াচড়া করে, তখন দেখা যাবে আপনার মাত্র ১০ সেন্ট আসছে আপনার মাইক্রো লটে। বা এটা একেকটা পেয়ারের মধ্যে একেক ধরনের ভাইয়া, বুঝছেন? এগুলো আপনি আমি আলোচনা করার চাইতে আপনি যদি একদিন শুধু এই চার্টটা বা ওই মেটাডাটা 5 টাকে নিয়ে বসেন, আপনি নিজেই বুঝতে পারবেন এগুলা। এখন একটা, একটা করে আমি আর বলতে চাচ্ছি না। দেখবেন একেকটার মধ্যে একেকটা রেট চলতেছে। আর পিপস এর পরিমাণটা এখানে বুঝবেন কিভাবে মেটাডাটা 5 এর মধ্যে? এই দেখেন, ওই যে দেখেন পিপসটা ওরা বড়, বড় করে দিয়ে দিছে।
দেখতে পাচ্ছেন, আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি গ্রুপে, দেখবেন। সরি, আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আবার একটু গলায় সমস্যা হয়ে গেছে, কাশি উঠে গেছিল প্রচুর, কথা বলতে কষ্ট হচ্ছে এখন। দেখবেন, এই দেখেন স্ক্রিনশটটা একটু খেয়াল করেন। এখানে দেখেন আপনার দুইটা সংখ্যাকে তারা বড় করে দিছে মেটাটাটার 5 এর মধ্যে, মোবাইলের ভার্সনও দেখতে পারবেন, তারপরে হচ্ছে আপনার পিসি ভার্সনও দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার টিপস। এটা যত আপ ডাউন করবে এটার উপর ভিত্তি করে দেখবেন যে আপনার প্রফিট বা লস যাচ্ছে। এখন আপনি যদি মাইক্রো লটে ট্রেড করেন, দেখবেন যে আপনি বিশাল একটা ভালো ট্রেড নিছেন, সেখানে আপনার সর্বোচ্চ গিয়ে দেখা যাইতেছে $1 বা $1.5 পর্যন্ত লাভ হচ্ছে। আবার অল্প নড়াচড়া 1 সেন্ট 2 সেন্ট করে নড়াচড়া করতেছে, তখন আপনার কাছেই বিষয়টা বিরক্ত লাগবে যে এত ভালো একটা সেট আপ পাইলাম এখানে মাত্র $1 জন্য। আবার মিনিতে করলে দেখবেন যে আপনার প্রতি পিপসে পিপসে দেখবেন যে একটু নড়াচড়া করতেছে, এবং ভালো একটা ট্রেড নিলে দেখবেন $10 $15 পর্যন্ত আসছে। এই জন্য ট্রেডের মধ্যে আপনার ওই মার্জিন যেটাকে বলা হয় বা ইকুইটি যেটাকে বলা হয়, আপনার মূল ব্যালেন্স এইটা যত বড় হবে, আপনি ছোট ছোট অ্যামাউন্ট নিলে আপনার রিস্ক কম হবে, এবং আপনার এই ইয়াটা বেশি হবে, আপনার প্রফিটটা বেশি হবে। আমি এই বিষয়টা আলোচনা আজকে আমি করতে চাচ্ছি না, আগামীকালকে ক্লাসে এই বিষয়গুলো আমরা আলোচনা করবো। আজকে একটু লিভারেজটা বুঝে নিই। দেখেন লিভারেজ মূলত বিষয়টা কি। আচ্ছা, আমি ওই বিষয়টা আমি দেখি শেষে লিভারেজের বিষয়ে আলোচনা করলে ওই বিষয়টা হয়তো বুঝতে পারবেন সহজে। লিভারেজের বিষয়টা হচ্ছে আপনি এই যে এখন আপনি ট্রেড করবেন, সেই ট্রেডটা আপনি কিন্তু, আমি কিছুক্ষণ আগে এক ভাই প্রশ্ন করছিলেন যে ভাই এখানে 50 কোটিতে কিছু হয় না, তাহলে আমরা এখানে কিভাবে কি করব না করব। দেখেন, আপনি কিন্তু আপনার কাছে আপনি ডিপোজিট করছেন ধরেন $1,000 বা $1.5 লাখ টাকার আশেপাশে, বা $5 লাখ টাকায় আপনি ডিপোজিট করছেন। এখন আপনি কিন্তু এটা দিয়া আপনি ট্রেড এক্সিকিউট করতে পারবেন না, কারণ যেখানে আপনার একটা স্ট্যান্ডার্ড লট আপনি যদি নিতে চান, হ্যাঁ, সেখানে আপনার দেখা যাবে কি আহ, এক এক $1,000 লেগে যেতেছে আপনার একটা মিনি লট নিতেই। সেই জায়গায় আপনি তো $1,000 দিয়ে আপনি লট নিতে পারতেছেন, কয়েকটা লট পর্যন্ত নেওয়া যাইতে পারতেছে। এইটা সুযোগটা আপনি কিভাবে পাচ্ছেন? এখানে লিভারেজের বিষয়টা কাজ করে। লিভারেজটা মূলত কি? আপনাকে এক ধরনের লোন দেওয়া হয় ব্রোকারের পক্ষ থেকে। দেখবেন অ্যাকাউন্ট খোলার সময় আপনি কতটুকু লিভারেজ চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন, এই বিষয়গুলো আপনাকে পূরণ করতে হয়। তখন আপনার এখানে একটা চার্টের মধ্যে দেখানো হয়েছে, দেখেন আপনার ডিপোজিটটা হচ্ছে অল্প পরিমাণে, কিন্তু লিভারেজের মাধ্যমে আপনি হিউজ পরিমাণে একটা বাইং অপরচুনিটি পাচ্ছেন। মানে আপনার যে পরিমাণ আপনার ব্যালেন্স আছে তার চাইতেও আপনি কয়েকশো গুণ আপনি আপনার ব্যালেন্সের সমপরিমাণ আপনি ট্রেড নিতে পারবেন মার্কেটের মধ্যে। এটাকে হচ্ছে লিভারেজ সুবিধা বলা হয়, এবং এটা প্রোভাইড করা হচ্ছে লিকুইডিটি প্রোভাইডাররা আপনার ব্রোকারের মাধ্যমে। এখন এখানে দেখেন একটা বিষয় সতর্ক থাকতে হবে, লিভারেজ যত বেশি রিস্ক তত বেশি। এইটা কিভাবে, এই বিষয়টাতে যদি আমি আসি, যে কিছুক্ষণ আগে যে বিষয়টা স্কিপ করতে চাচ্ছিলাম, এই বিষয়টা এখানে চলে আসবে। দেখেন, আপনি যখন ট্রেড করবেন, তখন আপনি এখানে ধরেন যে আপনি এখানে আপনার কাছে ব্যালেন্স আছে $1,000। $1,000 দিয়ে যদি আপনি এখানে একটা লট নেন, এটা আপনার জন্য মানে $1,000 হইলে এক লট হইলে এটা আপনার জন্য রিস্ক হয়ে যায়। আপনি কি করবেন, এখান থেকে 0.01% ওয়ান নিচ্ছেন, মানে কি বলে এটাকে, মিনি লট যেটাকে বলা হয় আর কি, সেটা আপনি এক্সিকিউট করছেন। এখন এই মিনি লটে কিন্তু আপনার প্রতি নড়াচড়ায় আপনি কিন্তু ট্রেড পাচ্ছেন কত, লাভ পাচ্ছেন কত, মোটামুটি একটা ভালো সেট আপ পেলে আপনার $10-15 চলে আসবে। বাকি এখানে বিষয়টা হচ্ছে, আপনি যদি এখানে লিভারেজটাকে $1,000 লিভারেজটাকে আপনি হিউজ পরিমাণ 2,000 পর্যন্ত লিভারেজ আপনি নিয়ে রাখছেন। লিভারেজ যদি আপনার বেশি থাকে, বেশি লিভারেজটা বোঝায় কিভাবে, এই যে রেশিওর মাধ্যমে। লিভারেজটা বোঝায় হচ্ছে আপনার এরকম রেশিওর মাধ্যমে, এই যে এরকম ধরেন, কথার কথা আপনার যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটার সঙ্গে এটাকে এভাবে রেশিওর মাধ্যমে বোঝাবে। তার মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা 500, আপনি লিভারেজ কত নিছেন 500, আপনি যদি এখানে 200 থাকে, তার মানে ওয়ানটা হচ্ছে আপনার ব্যালেন্স আর কি, আপনার ব্যালেন্সের সময় পড়েন 1:2। আপনার এটা হচ্ছে আপনার কি বলে, আপনার ব্যালেন্স, এবং এটা হচ্ছে লিভারেজ। যদি 100 থাকে, তার মানে আপনার লিভারেজ হচ্ছে 100। যদি এখানে 50 থাকে, তার মানে আপনার লিভারেজ 50। যদি এখানে 2000 থাকে, তার মানে আপনার অ্যাকাউন্ট 2000 রেশিও। মানে কি, আপনি যদি এখানে $1,000 নেন, সেক্ষেত্রে এটা আপনার এখানেও আরো দুইটা শূন্য পড়ে যাবে, তার মানে কত হয়, $100 হয়ে যাবে আপনার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ।
$100 আপনি 2 লক্ষ টাকার ট্রেড নিতে পারবেন মাত্র 2000 লিভারেজের অ্যাকাউন্ট যদি নেন। এত হাই লিভারেজে যাওয়া যাবে না আমাদের। কেন যাওয়া যাবে না আমি আসতেছি এই বিষয়টাতে। দেখেন আমরা নরমালি আপনার যে রেশিওটা মেইনটেইন করা হয় সেটা হচ্ছে আপনার 1:2 আপনার 100-200 বা সর্বোচ্চ গেলে 500 যারা প্রফেশনাল মানে ভালো মানের আছে তারা 500 পর্যন্ত ইউজ করে। আ এটার মাধ্যমে হবে কি আপনার পরিমাণ কম কিন্তু আপনি লোনের মাধ্যমে বেশি পরিমাণ ট্রেড করতে পারতেছেন। এখন ভাই আপনি যত বেশি পরিমাণের লট নিবেন লোনের মাধ্যমে আপনার কিন্তু লাভটাও তত বেশি হবে, লসটাও তত বেশি হবে। এখন আপনার কাছে ব্যালেন্স আছে ধরেন 1000 ধরেন কথার কথা $65 এর মতো আপনার কাছে ব্যালেন্স অবশিষ্ট আছে। আপনি এমন একটা লট নিচ্ছেন যেখানে আপনার অল্প নড়াচড়াতেই $100 পর্যন্ত হয়ে যাইতেছে বেশি লটের ট্রেড এক্সিকিউট করার কারণে। সেম জিনিসটা তো ভাই আপনার নিচের দিকেও আসবে। যখন আপনার ট্রেড আপনার প্রেডিকশনে বা আপনার ধারণার উল্টা দিকে চলে যাবে তখন তো আপনার লসও ঠিক একই গতিতে আপনার লসের দিকে হিট করবে। তখন তো আপনার অ্যাকাউন্ট ওয়াশড আউট হওয়ার ছাড়া কোনো উপায় নাই। আপনার অ্যাকাউন্ট ব্লু হয়ে যাবে। এজন্য লিভারেজের ক্ষেত্রে সতর্কতা থাকা লাগবে যে আপনি লিভারেজে যে সুবিধাটা আপনি পাচ্ছেন অল্প টাকায় বেশি পরিমাণ ট্রেড নিতে পারতেছেন আবার সেই সেম পরিমাণ কিন্তু আপনার রিস্কও আছে। খুব দ্রুত আপনার ট্রেড উল্টা দিকে যাওয়া শুরু করলে আপনার খুব দ্রুত আপনার এসএল হিট বলেন বা আপনার অ্যাকাউন্ট ব্লু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এসএল যদি আপনি ঠিকঠাক ভাবে না লাগাতে পারেন। এই হচ্ছে লিভারেজের বেসিক বিষয় এবং আপনার যদি একটা বিষয় বলি যে এটার পাশাপাশি আরেকটা বিষয় চলে আসে যে মার্জিন বিষয়টা কি আপনি ট্রেড নেওয়ার পরে দেখবেন যে আপনার এখানে ব্যালেন্স আছে যে ধরেন যে $1000 সেখানে আপনার মার্জিন দেখাবে যে আপনার $10,000 পর্যন্ত বা $1000 $5,000 পর্যন্ত। এটা কিভাবে হয়? এটা ওই যে লিভারেজের মাধ্যমে আপনার মার্জিনটা হিউজ দেখায় এবং মার্জিনটা মূলত হচ্ছে আপনার যে পরিমাণ একটা ট্রেড আপনি যখন ওপেন থাকবে কি পরিমাণ ট্রেড আপনি মার্কেটে ছেড়ে রাখছেন, কি পরিমাণ টাকা আপনি ব্যালেন্স আপনি মার্কেটে ছেড়ে রাখছেন সেটাকে মার্জিন বলা হয়। এখন পর্যন্ত যে আলোচনা করছি আমরা সেই বিষয়ে প্রশ্ন উত্তর নিব। আমাদের মিটিং 15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আহ, আচ্ছা ভাইয়া, যেটা বুঝলাম, কথা বলতে পারবো? জি ভাইয়া অবশ্যই আমাদের এখানে আচ্ছা লোকজন খুবই কম। আমরা আমরা মিটিং এর মতো আলোচনা করতে পারবো সুযোগ থাকলে। আচ্ছা, যেটা বুঝলাম মানে এই যে আমি কিন্তু এর আগে ভাইয়া আপনার ওই এক্সটেন্স নাকি ইয়া আছে ওগুলোতে করেছিলাম। তো যাই হোক, অভিজ্ঞতার অভাবে আর কি লস খেয়েছি। তো সেই অভিজ্ঞতা থেকে আর কি যেটা বুঝলাম আপনার কথা অনুযায়ী, এই যে লিভারেজটা আমরা যখন ব্যবহার করি তখন এই লিভারেজে আমরা যত কম অ্যামাউন্টটা নিব বা লিভারেজটা যত কম নিব আমাদের অ্যামাউন্টের পরিমাণটা তত কম যাবে এবং এতে প্রফিট অল্প অ্যামাউন্টের পরিমাণ নিলে, বেশি যাবে, অ্যামাউন্টের যত প্রফিট লিভারেজ অল্প কম নিলে নিলে, আপনার মেইন ব্যালেন্স থেকে অ্যামাউন্ট বেশি যাবে, লিভারেজ হ্যাঁ বেশি নিলে অ্যামাউন্ট থেকে কম কাটবে। আচ্ছা, এই একই টাইমে কি আমি বারবার লিভারেজ নিয়ে বারবার কি বিট করতে পারবো? এটা হচ্ছে আমার প্রশ্নটা। এটা আপনি যে বিষয়টা বলছেন এটা হচ্ছে একটা মানে মানে প্রফেশনাল ট্রেডাররা কখনো এইভাবে বিষয়টা চিন্তা করে না। কারণ আপনি যদি প্রত্যেকটা বিষয় কাস্টমাইজ ভাবে প্রত্যেকটা ট্রেড নেওয়ার সময় যদি আপনি এভাবে সেট আপ করে নেন আপনি ভালো সেট আপ মিস করতে পারেন। কারণ মার্কেট বুঝতে পারতেছেন যে একটা হিউজ পরিমাণ একটা বুলিশ ক্যান্ডেল বানাবে, তখন আপনি এইগুলা সেট আপ দিবেন নাকি আপনি ট্রেড নিবেন বিষয়টা বুঝতে পারছেন। এইভাবে সেট আপটা করলে আপনার ক্যালকুলেশন গরমিল থাকবে। আপনি লিভারেজ একবার দুবার অনেক অনেক ব্রোকার আছে ভাই, অনেক অনেক ব্রোকার আছে, ভিভো ব্রোকার অনেক আছে যারা এরকম সুবিধা দেয় যে আপনি যখন ট্রেড নিবেন তখন লিভারেজটা সেট করে নেবেন। কিন্তু এভাবে যদি আপনি সেট করেন আপনি নিজে ক্যালকুলেশন করতে ব্যর্থ হবেন। কারণ আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যখন এগুলো আমাদের কাছে বিরক্ত মনে হয় আপনি যদি এগুলো চালায় যেতে পারেন আমাদের কোনো অসুবিধা নেই। বাকি এটা আমার জায়গা থেকে পরামর্শ থাকবে এভাবে লিভারেজটা বারবার নড়াচড়া করার দরকার নেই। আপনার যদি মনে হয় যে আপনি হিউজ পরিমাণ লিভারেজ আগে থেকে নিয়ে রাখবেন, হ্যাঁ নিয়ে রাখেন, লট সাইজ কম নেন, ট্রেডের লটটা কম নেন। আপনি লিভারেজও বেশি নেবেন লটও বেশি নেবেন, তাহলে তো আপনার অ্যাকাউন্ট লো হয়ে যাবে ভাইয়া। আমি কি উত্তরটা দিতে পারছি? আচ্ছা, বুঝতে পারছি। তার মানে হচ্ছে একই টাইমে বারবার লিভারেজ নেওয়া আর হচ্ছে এক লটে অনেকগুলো লিভারেজ নেওয়া একই কথা, যেটা আপনার মাধ্যমে বুঝলাম। ঠিক আছে ভাই, সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। তসলিম ভাই ভাইয়া হ্যান্ড আমার রাইজ। একটা প্রশ্ন ছিল ভাইয়া। জি এহসান ভাই বলেন। আচ্ছা, এই জায়গায় যে লিভারেজের কথাটা বললেন ভাইয়া, হ্যাঁ, যে ব্রোকারে যে আমাদেরকে লিভারেজ দিবে, সে তো নিশ্চয়ই কোনো একটা কমিশন কাটবে, ঠিক না? জি জি এবং অবশ্যই সেই কাটবে। রেশিওটা কি আপনার প্রফিট গেইন টেক করার সময় কি প্রফিটটা কেটে রাখবে এরকম কিছু? যে আপনার প্রশ্নটা আমি উত্তর দিচ্ছি। আরো কারো কোনো প্রশ্ন আছে?
জি আমার ভাই, একটা আমার প্রশ্ন একটা আছে, ছিল। সেটা হচ্ছে জি মঞ্জুর আমরা ভাই। যারা নতুন ট্রেডার, আমাদের ক্ষেত্রে লিভারেজটা কত নেওয়া প্রাথমিক দিক থেকে ভালো বলে আপনি মনে করেন? আমাদের শুনেন, অন্যান্য ব্রোকারের মধ্যে হয় কি দেখবেন যে তারা লিভারেজ 100 পর্যন্ত, সরি, 1000 to 2000 পর্যন্ত লিভারেজের সুবিধা আছে, সুযোগ আছে। কিন্তু আমাদের এখানে লিভারেজের সুবিধাই আছে মাত্র 500 পর্যন্ত। আপনি 500 পর্যন্ত নিলেও সেফ থাকতে পারবেন। কি শর্তে? লট সাইজ কম নেওয়ার শর্তে। এবং আপনি যদি মনে করেন যে না ভাই আমি লট সাইজ, আমি লিভারেজও বেশি নিব, লট সাইজটাও বেশি নিব, তখন আপনার অ্যাকাউন্ট ব্লো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এগুলো একটু মার্কেটের মধ্যে আপনি আসেন, কয়েকটা দিন একটু ঢুকেন, আমার কথাগুলো তখন পানির মতো পরিষ্কার বুঝতে পারবেন। জি ভাই, আপনি ইয়াসান ভাইয়ের প্রশ্ন কিন্তু উত্তর দিব ভাইয়া। আরো কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। যে টপিকসটা আপনি গেছেন, আমি মনে করছিলাম ধরেন আপনাকে লাস্টে জিজ্ঞেস করব। আগে ক্যান্ডেলের একটা বিষয় ডিসকাস করছিলেন যে ক্যান্ডেল ওপেনিং এবং ক্লোজিং। এই ক্যান্ডেল ওপেনিংটা বুঝলাম, কিন্তু ক্লোজিংটা কেন, ক্লোজিং হয়ে এটা কেন আরেকটা ক্যান্ডেল কেন শুরু হয়, ওইটা কেন টানা কন্টিনিউ হয় না? জি ভাই, আপনার উত্তর, প্রশ্নটা পাচ্ছি, এটা উত্তর আমি দিচ্ছি। আরো কারো কোনো প্রশ্ন? এহসান ভাইয়ের পরিচয়টা একটু দিলে ভালো হয়। এহসান ভাইয়ের সঙ্গে মনে হয় আমার পরিচয় হয়েছে কিনা। আপনার সাথে আমার মোবাইলে কথা হয়েছে ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি আমাদের গ্রুপে তো জয়েন হয়েছিলেন তাই না? জি অবশ্যই, আমি গ্রুপে আছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, কথা হবে আপনার সঙ্গে। আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আরো কারো কোশ্চেন আছে? তাহলে আমি দুইটা ইনশাল্লাহ প্রশ্ন দিয়ে শেষ ইনশাল্লাহ। করে দিব। আচ্ছা ভাইয়া, শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে লিভারেজের জন্য বললেন যে ব্রোকারেজ থেকে সিগন্যাল বা ইয়াগুলো নেওয়া হয়। এখন আমার কথা হচ্ছে, আমি তো অ্যাজ এ বিগিনার হিসেবে হয়তো আমি ব্রোকারের কাছ থেকে বা আপনাদের কাছ থেকে, মানে বলতে গেলে ব্রোকারের কাছ থেকে আমি তাদের লিভারেজগুলো নিব বা তাদের সিগন্যালগুলো নিব। এখন এমন কি কোনো অপশন নেই যে ব্রোকারের কাছ থেকে না নিয়ে আমি নিজে থেকে এটা আহ, বুঝবো বা নিজে থেকে ইয়া করবো? এই জন্যই তো আপনাকে বিরক্ত করে আপনাকে সময় দেওয়া, সময় নেওয়া আপনার কাছ থেকে। তা এই আহ, মূল প্রশ্নটা হচ্ছে আমার আপনার প্রশ্নটা এ, ভাই এক মিনিট, আপনার প্রশ্নটা একটু কাইন্ডলি আর একটু সহজ ভাষায় করেন, আমি আপনার প্রশ্নটা বুঝতে হ্যাঁ, পারি। আমার মূল প্রশ্নটা হচ্ছে কি, ব্রোকারকে বাদে আমরা নিজেরা কি এই লিভারেজটা সেট আপ করতে পারবো না বা নিজেরা নিতে পারবো না? আপনি যখন অ্যাকাউন্ট খুলেন যে কোনো ব্রোকারে, সেখানে আপনি লিভারেজের একটা অপশন দিয়ে দেওয়া হয়। হুম, আপনি যখন ভিটি মার্কেটেও অ্যাকাউন্ট খুলছেন তখন সেম ভাবে এখানে আপনার লিভারেজে 1:100, 1:200, 1:300, 1:400, 1:500 এরকম একটা অপশন আপনি পাবেন। সেখান থেকে আপনার যেটা পছন্দ আপনি সেটা চুজ করে নিতে পারতেছেন অ্যাকাউন্ট ওপেনিং এর সময়। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। আমি আপনার ওই ওই প্রশ্ন চলে যাচ্ছি। এবং তসলিম ভাই, আরেকটা প্রশ্ন ছিল আমাদের ক্যান্ডেলের উপর, আমি দুইটা প্রশ্নের উত্তর দিয়ে আজকে শেষ করে দিব। আমি ক্যান্ডেলের বিষয়টাতে পরে আসতেছি, আপনার প্রশ্নের বিষয়টাতে আগে আসি। এই যে দেখেন এখানে একটা, মানে মার্কেটে যে ব্রোকাররা আসলে কিভাবে লাভটা করে, হ্যাঁ আমি এই বিষয়টা আগামীকালকে নিয়ে যেতে চাচ্ছিলাম। আজকে যেহেতু প্রশ্নটা হয়ে গেছে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। বিট, একটা হচ্ছে আপনার, আমরা স্প্রেড এর নাম অনেকেই শুনছি। স্প্রেডটা হচ্ছে ব্রোকারের লভ্যাংশ, সহজ ভাষায় বললে আর কি। এখন এই স্প্রেডটা আসলে কিভাবে সেট হয়? দেখেন, একটা মার্কেটের মধ্যে প্রাইস থাকে দুই ধরনের, একটা আস্ক প্রাইস, একটা বিড প্রাইস। আমরা যেটা ট্রেডিং ভিউর মাধ্যমে, আপনারা তো ট্রেডিং চার্টটা কোথায় অ্যানালাইসিস করবেন এটা তো আপনারা জানেনই মনে হয়, tradingview.com। আমি এটা লিংকটা প্রয়োজনে দিয়ে দিব গ্রুপে, প্রয়োজনে এখানে দিয়ে দিই। আপনারা এখানে এখানে হচ্ছে শুধু চার্ট গুলো অ্যানালাইসিস করতে পারবেন। আর হচ্ছে জি আর এখানে কোনো ট্রেড এক্সিকিউট করতে পারবে না। ট্রেড এক্সিকিউট করার জন্য আপনার মেটা ফাইভে আসতে হবে। আচ্ছা যাই হোক, আমি যেটা বলতেছিলাম, দেখেন এখানে প্রাইস যেটা এখানে দেওয়া হচ্ছে এটা হচ্ছে আপনার এভারেজ প্রাইস। আস্ক প্রাইস এবং বিড প্রাইসের মাঝামাঝি একটা প্রাইসকে ধরা হচ্ছে। তাহলে আস্ক প্রাইস এবং বিড প্রাইসটা মূলত কাকে বলা হয়? দেখেন, আপনি যখন ট্রেড এক্সিকিউট করবেন সেটা দুই ধরনের ট্রেড, একটা বাই এন্ট্রি, একটা সেল এন্ট্রি। আপনি যদি বাই করেন তাহলে আপনাকে মার্কেট একটা প্রাইস দিবে, আপনি যদি, সরি, ব্রোকার একটা প্রাইস দিবে। আপনি যদি সেল করেন সেখানে ব্রোকার আরেকটা প্রাইস দিবে। দেখেন, আপনি যদি বাইয়ের দিকে সেল নেন তার মানে আপনি মার্কেটটা উপরের দিকে যাবে, উপরের দিকে আপনি ধারণা করে নিচ্ছেন, তার মানে আপনার প্রাইসটা এখান থেকে ধরে নিবে সে। এটা হইতে পারে
ধরেন যে পয়েন্ট যে কোনো একটা সংখ্যার পরে ধরেন 0.95 এর মধ্যে সে বাই রেট দিবে। এমনকি যদি আপনার সেটা সেলের দিকে যায় তাহলে সে দিবে ধরেন কথার কথা এখানে সে এসে দিবে হচ্ছে আপনার 0.68, মানে হচ্ছে সে 0.65 মানে 13 হচ্ছে তার একটা প্রাইস গ্যাপ আছে। বাই এবং সেল এন্ট্রি মাঝখানে সে একটা 30 বা 40 সে একটা প্রাইস গ্যাপ রাখবে, যেটা হচ্ছে তার লভ্যাংশের মূল। কেন, কিভাবে হয় এটা? আপনি যখন বাই এন্ট্রিটা নিবেন আপনার বাইটা শুরু হচ্ছে না 0.95 থেকে, আপনার এই যে নিচে একটা দাগ থাকবে, নিচে যে সেল প্রাইসটা থাকবে সেটা যখন আপ করে এখানে আসবে তখন এটা যখন ক্রস করবে তখন আপনি প্রাইজের দিকে আপনার লভ্যাংশের দিকে যাবেন। ঠিক তেমনি ভাবে উল্টা দিকে যদি আপনি সেল এন্ট্রি নেন, তার মানে আপনার সেল এখানে নিছেন, আপনি সেল এন্ট্রি নিছেন, এখানে সেল এন্ট্রিটা এক্সিকিউট হবে হচ্ছে আপনার এখান থেকে যখন নিবেন তখন এই যে বাইরের যে একটা দাগ থাকবে বা যেটাকে বলা হয় আপনি ওই বিট প্রাইস আর কি, বিট প্রাইসটা যখন আপনি এখানে আয়সা হিট করবে, আস্ক প্রাইসটা যখন এখানে এসে হিট করবে তখন আপনি লভ্যাংশের দিকে যাবেন। মানে আপনি ট্রেডটাকে এক্সিকিউট করা মাত্র আপনার যে ব্রোকারের যে পরিমাণ স্প্রেড থাকবে, যদি বলে আমার স্প্রেড যেমন ভিটি মার্কেটের স্প্রেড হচ্ছে 38, এটা অলওয়েজ 38 থাকবে, মার্কেটের যে কোনো কন্ডিশনে 38 থাকবে, এটা বাড়বেও না কমবেও না। আমাদের মিটিং কিন্তু ভাই টাইম শেষ হয়ে যাচ্ছে মনে হয়, হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি। তার মানে এই দুইটা প্রাইজের গ্যাপ আপনার ব্রোকারকে লভ্যাংশের দিকে সুযোগ দেয় যখন সে প্রাইসটাকে মার্কেটে এক্সিকিউট করে 30 ইনস্ট্যান্ট আপনার এন্ট্রি নেওয়ার সাথে সাথে আপনার ট্রেডটা 38 পিপসের একটা লস দেখাবে বা 38 পিপস ও হিসাব করে যেই পরিমাণ অ্যামাউন্টটা লস থাকবে সেটা আপনাকে মাইনাস দেখাবে ট্রেডটা এক্সিকিউট করা মাত্র। এরপর আপনার 38 পিপ যখন আপনার আপনার দিকে মার্কেটটা যাবে তখন গিয়া আপনারটা ব্যালেন্সটা মানে আপনার ওই যে পিএনএল যেটাকে বলা হয় বা আপনার ট্রেড করার সময় যে লভ্যাংশটা তৈরি হইতে থাকে সেটাকে আপনার জিরোতে যাবে, মানে 38 আপনি এন্ট্রি করার সময় এটা মাইনাসে থাকবে এবং এটার মাধ্যমেই ব্রোকার আপনার লভ্যাংশ মার্কেট থেকে সংগ্রহ করে থাকে। আশা করি আমি আপনার প্রশ্নের উত্তরটা দিতে পারছি। মার্কেটে নামলে ভাই এগুলো একদিনই কয়েকদিন নামলে এই বিষয়গুলো আপনার জন্য আরো সহজ হয়ে যাবে এবং এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলসে প্রয়োজনে আমরা বিস্তারিত এগুলোর পিছনে অনেক টেকনিক্যাল বিষয় থাকে, অনেক ব্যাক এন্ড বিষয় থাকে প্রত্যেকটা বিষয়ের পিছনে। আমরা ক্যান্ডেলের বিষয়টাকে চলে আসি, ক্যান্ডেলের একটা প্রশ্ন ছিল কি জি কে আনমিউট করছেন, আমরা ক্যান্ডেলের বিষয়টাতে চলে আসি। হ্যাঁ, আমি জিজ্ঞেস করছিলাম ক্যান্ডেল ক্লোজ হয়ে কেন আরেকটা ক্যান্ডেল তৈরি হয়। জি জি, আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি ভাই, একটু একটু দেখেন। ক্যান্ডেলটা আসলে মূলত হচ্ছে কি, এটা ক্যান্ডেলটা তৈরি হয় হচ্ছে আপনি একটা টাইম ফ্রেমের মানে এক একটা টাইমে আপনি ডিটেইলিংস মানে মার্কেটের ডিটেইলসটা জানার জন্য আপনি একটা টাইম সিলেক্ট করেন যে আমি এই টাইমের মধ্যবর্তী সময়টুকুর অনুপাতে আমি পুরা মার্কেটটাকে আমি অ্যানালাইসিস করতে চাই। এই জন্য কি প্রথমে আপনাকে এখানে একটা টাইম ফ্রেম সিলেক্ট করা লাগবে। যেমন ধরেন আমি যদি 1 ঘন্টার একটা টাইম ফ্রেম সিলেক্ট করি তখন সেটা মার্কেটটাকে সে 1 ঘন্টা করে ভাগ করে দিছে আমাকে আমার বোঝার সুবিধার জন্য, আর কিছুই না। মার্কেটের কাজ তো কিছুই না, মার্কেটের কাজ কি জানেন? এই যে এইটা বাদ দেন, আপনি এইটা বাদ দেন, মার্কেটের কাজ হচ্ছে অলওয়েজ এটা, এই যে এরকম মার্কেট এরকম উঠবে নামবে উঠবে নামবে উঠবে নামবে এটাই মার্কেট চলতেছে। বাকি আপনি যে কি সে পদচিহ্ন রেখে আসছে, কি সে হিস্ট্রি করে রেখে আসছে মার্কেটের মধ্যে, এটা বোঝার জন্য আমরা মার্কেটটাকে 1 ঘন্টায় 4 ঘন্টায় একদিন, হ্যাঁ 1 ঘন্টা 30 মিনিট 15 মিনিট 5 মিনিট এভাবে ভেঙে ভেঙে মার্কেটের থেকে তথ্য নেই। বিষয়টা বুঝতে পারছেন? মার্কেট আমাদেরকে ভেঙে দেখানোর জন্য একটা দিয়ে আরেকটা শুরু হইলো কেন, বিষয়টা এরকম হচ্ছে সময় যখন শেষ হবে 5 মিনিট তখন নতুন 5 মিনিট শুরু হলে সে নতুন একটা ক্যান্ডেলের তথ্য দেওয়া শুরু করবে। এই হচ্ছে বিষয়। আমি কি ভাইয়াকে বিষয়টা বোঝাতে পেরে পারতে সক্ষম হয়েছি? ঠিক, বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ, ঠিক আপনারা আছে ভাইয়া। সবাই সময় দিয়ে জয়েন হইলেন। আপনাদেরকে আপনারা এতক্ষণ সাথে ছিলেন। আমাদের ট্রেডিং বাংলা কমিউনিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং জি আপনারা ভাই, ক্লাস আপনাকে করবেন। শুভেচ্ছা। আর আপনি ভাইয়া পিডিএফ ফাইলটা একটু দিয়ে দিন, আপনি যেটা দেখাচ্ছিলেন। আমি পিডিএফটা এটা আপনাদেরকে আজকে কালকের মধ্যে আমি গ্রুপে দিয়ে দিব। জি ঠিক আছে, আল্লাহ হাফেজ। যদি মনে করি যে না আপনাদেরকে সবগুলো একসঙ্গে দিতে হয় সেটা আমি জানাবো, আর যদি মনে করি যে না আসলে আপনারা ভেঙে ভেঙে দিলে আপনাদের জন্য উপকার হয় আমি ভেঙে ভেঙে দিয়ে দিব। ভাইয়া ক্লাস অনুযায়ী ক্লাস টপিক যেভাবে দেখাচ্ছেন সে অনুযায়ী যদি ভেঙ্গে ভেঙ্গে দেন
তাহলে আমরা ক্লাস অনুযায়ী বেস করে যদি দেখি তাহলে সমস্যা হবে না, কিন্তু সব একবারে দিলে সবাই পিডিএফটা দেখবে, আগাম প্রশ্ন করবে, সেক্ষেত্রে আপনিও বিভ্রান্ত হবেন। তাই আমি মনে করি ক্লাস অনুযায়ী পিডিএফটা বেস করে করে দিলে ভালো হয়। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য জুনায়েদ ভাই। আপনারা এতক্ষণ সাথে ছিলেন, এর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। এবং আপনারা ভালো একজন ট্রেডার হবেন, ভালো মার্কেট অ্যানালিস্ট হবেন, এই প্রত্যাশা রাখি। এবং যারা এখনো মানে আপনারা ক্লাস করাই, আমি দেখায় যাব ক্লাসগুলো, আপনারা বিষয়গুলো শুধু মানে একটা বিষয় হচ্ছে বিমান চালানো এক জিনিস, আর বিমান চালানোর টেকনিক্যাল বিষয়গুলো বই পড়া এক জিনিস, ভিন্ন বিষয়। কারণ আমি চার্টগুলো দেখায় যাব, বলে যাব বিষয়গুলো। আপনারা যদি বিষয়গুলো প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু এগুলো আর আপনাদের সাইকোলজিটা বিল্ড আপ হবে না। তার জন্য অনুরোধ করব, আপনারা অন্ততপক্ষে একটা ডেমো অ্যাকাউন্ট হইলেও আপনারা খুলে বিষয়গুলো প্র্যাকটিস করতে থাকেন এবং বিষয়গুলো অ্যানালাইসিস করতে থাকেন। আমাদের মিটিং 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।